আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। প্রশ্ন, পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ। উত্তর হবে আলাউদ্দিন খলজি। প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর? উত্তর হবে শেরশাহ। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শেরশাহ? উত্তর হবে বাবর। প্রশ্ন, হৌজ ই সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। উত্তর হবে ইলতুৎমিশ। প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল গুজরাট, মুলতান, মালাবার না মহারাষ্ট্র? উত্তর হবে মুলতান। প্রশ্ন, ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা? উত্তর হবে পর্তুগিজরা। দুয়ে দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে জালালউদ্দিন ফিরোজ খলজি। প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কবে কাদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। প্রশ্ন, দিন ইলাহি। উত্তর হবে সুলো ইকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল, হিমু পরাজিত হয়েছিলেন। প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে? শুধু লিখবে 1498 খ্রিস্টাব্দে। দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয় কার সময়? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময়। দুয়ে দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, আলাউদ্দিন খলজি কেন বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। এই বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। সুলতানদের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার বিধান ছিল। পরে ইলতুৎমিশকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? সদ্য গড়ে ওঠা সুলতানি সাম্রাজ্যকে ইলতুৎমিশ কৌশলে দৃঢ়বৃত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন এবং মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে গিয়ে কৌশলে দিল্লি সুলতানিকে রক্ষা করেছিলেন। এই কারণে তাঁকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরে পাট্টা ও কাবুলিয়ত কি? উত্তর লিখবে দিল্লির সিংহাসনে বসার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত দুটি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকের শর্ত স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়ত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কাবুলিয়ত নামে পরিচিত। সিজদা ও পাইবস কি? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এইগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। মুঘলরা কেন এদের বাদশাহ বলতো? মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। বাদশাহ বা পাদশাহ বা পাদশাহী শব্দগুলি ফার্সি। পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা। এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে। খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পাদ এবং শাহ শব্দ দুটি একসঙ্গে ব্যবহার করা
হয়েছে। মুঘল সম্রাটরা নিজেদের শক্তিশালী শাসক হিসেবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশু উপাধি নেন। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বালবানের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমাসকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। ইকতা কি? ইকতাদার কাদের বলা হয়? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলির থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। সুলতানি যুগে কেন দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়? উত্তর লিখবে। ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা ও প্রশাসনিক সুবিধার জন্য সুলতানি যুগে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার এক প্রান্ত ও যমুনা নদীবিহূত সমতলের সংযোগস্থল। তাই এখানে আরাবল্লী পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। 2, প্রধান জলপথ যমুনা নদী শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকার জন্য সুলতানরা দিল্লিতে রাজধানী স্থাপন করেন। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দাও, প্রশ্নের মান 5। প্রথম, সুলতান রাজিয়ার পরিচয় দাও বা সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা কিন্তু খাতা দেখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো আমি আজকে স্কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতা নোট ডাউন করে নেবে, এখান থেকে তোমরা কিন্তু পড়ে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে একজন নারী সুলতান, ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে 40 চক্রের বিরোধিতা। 3 দিয়ে পয়েন্ট করবে রাজপুত বিরোধিতা। 4 দিয়ে পয়েন্ট করবে পরিণতি। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার, তারপরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, পরের পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, পরের পয়েন্ট ধর্মীয় উদারতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? ভালো করে দেখে নাও উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট করবে নতুন শহর, 2 দিয়ে পয়েন্ট করবে আইন শৃঙ্খলা, 3 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ব্যবস্থা, 4 দিয়ে পয়েন্ট করবে সুলতানদের প্রয়োজনে বাণিজ্যিক বিস্তার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।